আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে আমরা ডেন্টাল শিক্ষা নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাল্লাহ। বিশেষ করে যারা পরীক্ষা দিতে চায়, ডেন্টাল পরীক্ষার্থী বা যারা ডাক্তার হতে চায়, বিডিএস ডক্টর দ্বারা হতে চায়, অথবা যারা এই প্রফেশনে বা ডেন্টাল কলেজে পড়াশোনা করছে, এই ভিডিওটা তাদের জন্য খুব হেল্পফুল হবে বলে আশা করি। তো আমরা যারা ডেন্টাল কলেজে পড়ি তারা এতটুকু জানি যে ডেন্টালে পড়লে একটা ডিগ্রি অর্জন করা যায়, সেটা হচ্ছে বিডিএস, যার পূর্ণরূপ হচ্ছে ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি। এর কোর্স ডিউরেশন 5 বছর, যেটা একাডেমিক শিক্ষা, এবং 1 বছর ইন্টার্নশিপ। তো এবার আসি যে এখানে কী কী বিষয় পড়ানো হয়। আমরা জানি মেডিকেল সেক্টরের পড়াশোনাগুলো 5 বছর, কিন্তু 4টা ফেজে বিভক্ত। তো ফার্স্ট ফেজে আমরা যে বিষয়গুলো পড়ি সেটা হচ্ছে অ্যানাটমি, ডেন্টাল অ্যানাটমি, ফিজিওলজি উইথ বায়োকেমিস্ট্রি, সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালস। এর মধ্যে অ্যানাটমি এই সাবজেক্টটা এমবিবিএসেও পড়ানো হয়, বিডিএসেও পড়ানো হয়, কিন্তু এমবিবিএসের ক্ষেত্রে এবং বিডিএসের ক্ষেত্রে সিলেবাস একটু পার্থক্য আছে। বিডিএসের ক্ষেত্রে যেটা করা হয় যে আপার লিম্স এবং লোয়ার লিম্স, অর্থাৎ হাত এবং পায়ের এই অংশটুকু বিডিএস সিলেবাসভুক্ত না, অর্থাৎ এর বাইরে বাকি পুরো সিলেবাস এমবিবিএস এবং বিডিএসের ক্ষেত্রে সেম। এরপরে ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি, এটা এমবিবিএসের ক্ষেত্রে আলাদা দুটো সাবজেক্টে পরীক্ষা দিতে হয়, কিন্তু বিডিএসের ক্ষেত্রে ফিজিওলজি উইথ বায়োকেমিস্ট্রি মিলে একটা সাবজেক্ট। এর বাইরে ডেন্টাল শিক্ষার্থীদের ক্ষেত্রে ডেন্টাল অ্যানাটমি, সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালস, এই দুটো সাবজেক্ট এক্সট্রা পড়তে হয়। ওকে, এরপর আসি সেকেন্ড ফেজে ডেন্টাল স্টুডেন্টদের ক্ষেত্রে জেনারেল অ্যান্ড ডেন্টাল ফার্মাকোলজি, অর্থাৎ জেনারেল ফার্মাকোলজি যেটা এমবিবিএসে পড়ানো হয়, ওই সাবজেক্ট, ওই টপিকসগুলা। হ্যাঁ, ডেন্টাল ফার্মাকোলজি আলাদা একটা সাবজেক্ট যেটা ডেন্টাল স্টুডেন্টদের এক্সট্রা পড়তে হয়। এছাড়া প্যাথোলজি উইথ মাইক্রোবায়োলজি, ফিজিওলজি উইথ বায়োকেমিস্ট্রির মতো প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, এটা দুটো মিলে একটা সাবজেক্ট, এবং পরীক্ষাতে একটা পরীক্ষা হিসেবেই এটা গণ্য হবে। এরপর আসে যে থার্ড ফেজের ক্ষেত্রে যে সাবজেক্ট পড়ানো হয় সেটা হচ্ছে মেডিসিন, সার্জারি, হ্যাঁ, পেরিওডন্টোলজি এবং ওরাল প্যাথোলজি। এর মধ্যে এই পেরিওডন্টোলজি এবং ওরাল প্যাথোলজি এটা হচ্ছে ডেন্টাল স্টুডেন্টের জন্য এক্সট্রা একটা সাবজেক্ট। বাকি মেডিসিন, সার্জারি দুটো সাবজেক্ট থাকবে, যে মেডিসিন সার্জারি এমবিবিএসের স্টুডেন্টদেরও পড়ানো হয়। এরপর ফাইনাল ফেজের ক্ষেত্রে যে সাবজেক্টগুলো পড়তে হয় এটা টোটালি হচ্ছে ডেন্টাল রিলেটেড, অর্থাৎ একদম এই ফেজে এমবিবিএসের সাথে সাবজেক্টের মানে বেশ পার্থক্য আছে আর কি। যেমন প্রস্থোডন্টিক্স, হ্যাঁ, কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিক্স, অর্থোডন্টিক্স অ্যান্ড ডেন্টোফেশিয়াল অর্থোপেডিক্স, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি, পেডোডন্টিক্স অ্যান্ড ডেন্টাল পাবলিক হেলথ। তো এই হচ্ছে একাডেমিক যে সাবজেক্টগুলো। তো এখানে দেখা যাচ্ছে যে মোটামুটি ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ফেজের যে সাবজেক্টগুলো এমবিবিএস এবং বিডিএসের ক্ষেত্রে অনেকটাই ম্যাচ করছে, দুটো সাবজেক্ট কাছাকাছি, দুটো কোর্স। কিন্তু ফাইনাল ইয়ারের যে সাবজেক্টগুলো এটা টোটালি বিডিএস ওরিয়েন্টেড, ডেন্টালের স্টুডেন্টদের জন্য স্পেশাল, এবং এখানে কোনো মিক্স সাবজেক্ট ওইভাবে নাই। আর এর বাইরে এমবিবিএসের স্টুডেন্টদের ক্ষেত্রেও আলাদা কিছু সাবজেক্ট তাদেরকে পড়তে হয়। তো তার মানে সাবজেক্টের কিছু মিল এবং কিছু অমিল আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে ইন্টার্নশিপ অন ইয়ার। এখানে একটা বিষয় বলে রাখি যে বেসিক যে নলেজগুলা এমবিবিএস এবং বিডিএস স্টুডেন্টদের ক্ষেত্রে তাদের বেসিক নলেজগুলো কিন্তু অনেকটাই সেম। কারণ হচ্ছে যে তারা সেম সাবজেক্টগুলোই পড়াশোনা করছে, কিন্তু এর বাইরে প্রত্যেকটা প্রফেশনের জায়গা থেকে তাদের কিছু স্পেশাল সাবজেক্ট আছে, এবং বিডিএস স্টুডেন্টদের ক্ষেত্রেও কিছু স্পেশাল সাবজেক্ট আছে। ওকে, এতক্ষণ তো আমরা দেখলাম যে এমবিবিএস এবং বিডিএস এই দুটো সাবজেক্টের বা এই দুটো ডিগ্রির সাবজেক্ট না, আসলে এই দুটো ডিগ্রির কতটুকু মিল বা অমিল, বা এই দুটার মধ্যে কতটুকু সাদৃশ্য বা বৈসাদৃশ্য। এখন আমরা দেখি যে ডেন্টিস্ট্রি বা বিডিএস পাশ করার পরে এখানে ডেন্টিস্ট্রিতে ক্যারিয়ার গড়ার জন্য কী কী সুযোগ আমাদের সামনে বা কী কী অপরচুনিটি আমাদের সামনে খোলা আছে। প্রথমেই যেটাতে যেতে চাই সেটা হচ্ছে বিসিএস। হ্যাঁ, বাংলাদেশের সবচেয়ে বেশি আকাঙ্ক্ষিত যে ডিগ্রি আর কি, সাধারণ মানুষ যে ডিগ্রি বললে আর কি সবাই চিনবে, এটা হচ্ছে বিসিএস ডিগ্রি। তো সেই বিসিএস ডিগ্রি কিন্তু বিডিএস থেকে বিসিএস করার সুযোগ আছে। হেলথ কেয়ারে যদি সরাসরি কেউ যায়,
হ্যাঁ সেই হেলথ 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 ক্যাডারে যেতে পারে সরাসরি, সেখানে লেকচারার থেকে সে প্রফেসর পর্যন্ত তার পদোন্নতি আছে আর কি। এর বাইরে হসপিটালে যদি যায়, হ্যাঁ হসপিটালে থাকলে সেক্ষেত্রে ডেন্টাল সার্জন থেকে কনসালট্যান্ট হতে পারবে। এছাড়াও জেনারেল বিসিএস সে দিতে পারবে, অ্যাডমিন ক্যাডারেও যেতে পারবে, হ্যাঁ পুলিশ ক্যাডার বা অন্যান্য যে ক্যাডার্সগুলো আছে সেগুলোতেও যেতে পারে। এর বাইরে আমরা যদি দেখি বাংলাদেশ আর্মিতে প্রতি বছরই এখানে ডেন্টাল ডাক্তারদের নিয়োগ আছে আর কি, সেখানে ক্যাপ্টেন সরাসরি ক্যাপ্টেন পদে জয়েন করা যায়, তারপরে ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল পর্যন্ত যাওয়ার সুযোগ আছে। এছাড়াও বিএসএমএমইউ এবং অন্যান্য মেডিকেল ইউনিভার্সিটি, বাংলাদেশে এখন অনেকগুলো মেডিকেল ইউনিভার্সিটি আছে, সেগুলোতে এরকম লেকচারার হিসেবে জয়েন করার সুযোগ আছে, মেডিকেল অফিসার হিসেবে যাওয়ার সুযোগ আছে। এছাড়াও এরকম প্রাইভেট ডেন্টাল কলেজ, হ্যাঁ প্রাইভেট ডেন্টাল কলেজে শিক্ষকতা করার সুযোগ তো আছেই। পাশাপাশি পাবলিক হেলথ সেক্টর যেটা, এই পাবলিক হেলথ সেক্টরেও কিন্তু কাজ করানোর সুযোগ আছে। এবং এই পাবলিক হেলথ সেক্টরে বাংলাদেশে যেমন ডক্টররা কাজ করছে, একইভাবে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, যেমন আমরা ডব্লিউএইচও এর নাম বলতে পারি, এই ডব্লিউএইচওতেও বাংলাদেশে অনেক বিডিএস ডক্টর, হ্যাঁ ঢাকা ডেন্টাল কলেজ থেকে পড়াশোনা করেছে, বা অন্যান্য অনেক ডক্টর অনেকেই আছে এরকম যারা ডব্লিউএইচওতে এরকম কাজ করতেছে। এছাড়াও বাংলাদেশে যে সমস্ত বড় বড় কোম্পানিগুলো আছে, ব্রাক বা এরকম এর আন্ডারে যারা আছে, এখানেও কিন্তু এই বিডিএস ডক্টরদের কাজ করার সুযোগ আছে। হ্যাঁ এর বাইরে বিদেশের কথা যদি বলি, বিদেশে অপরচুনিটিটা নিঃসন্দেহে বাংলাদেশের যে অপরচুনিটি, এই অপরচুনিটির চেয়ে অনেক বেশি। তো সেক্ষেত্রে বিদেশে যদি কেউ যেতে চায়, বিদেশে যেতে গেলে তাকে নির্দিষ্ট কিছু কান্ট্রিতে সে যেতে চাইলে ওই কান্ট্রির কিছু লাইসেন্স এক্সাম তাকে দিতে হয়। যেমন এখানে কেউ যদি অস্ট্রেলিয়াতে যেতে চায় তাকে এডিসি, হ্যাঁ এইখানে একটা লাইসেন্স এক্সাম দিতে হয় এডিসি। এরপরে হচ্ছে এনবিডিই ইউএসের লাইসেন্স এক্সাম, ডিএইচএ ইউএর লাইসেন্স এক্সাম, এছাড়াও এনডিইবি এবং হচ্ছে ওআরই বা এলডিএস। তো এই লাইসেন্স এক্সামগুলো কিছু কিছু আছে, যেমন দুবাইতে বা ইউএইতে যেটা যাওয়ার জন্য লাইসেন্স এক্সাম, এটার জন্য এটা বাংলাদেশ থেকেও দেওয়া যায়, এটা বাংলাদেশ থেকে এটা দেওয়া যায়। এর বাইরে বাকিগুলা এখানে কিছু বাংলাদেশ এবং হচ্ছে বাইরে গিয়ে দিতে হয় আর কি, ওই দেশে গিয়ে দিতে হয়। তো এখানে খরচেরও একটা বিষয় আছে, এটা বিবেচনা করতে হবে। এছাড়াও আর কি প্রফেশনাল ফরেন পোস্ট গ্রাজুয়েশন কিছু ডিগ্রি আছে, যেমন এফএফটিএস, এফডিএস, আরসিএস, এগুলোতে কাজ করার সুযোগ আছে। এর বাইরে যদি আমরা দেখি যে কিছু বেসিক সাবজেক্টগুলোতে এখানে এমডি বা এমপিএস করার সুযোগ আছে, যেমন ডেন্টাল অ্যানাটমি, ডেন্টাল ফার্মাকোলজি, ডেন্টাল পাবলিক হেলথ, সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালস, ওরাল প্যাথোলজি এবং ডিপ্লোমা ইন ডেন্টিস্ট্রি ডিডিএস, হ্যাঁ এটা করা যেতে পারে। এছাড়াও ক্লিনিক্যাল সাবজেক্টের মধ্যে যে ডিগ্রিগুলো অর্জন করার সুযোগ আছে সেটা হচ্ছে এফসিপিএস, এমএস, হ্যাঁ পিএইচডি, পোস্ট ডক্টরাল। এবং এখানে অন্যান্য সেক্টরের মতো বা মেডিকেলের অন্যান্য সেক্টরের মতো, কিন্তু অন্যান্য সেক্টর যেরকম কাজের ব্যাপকতায় বা অবদানের জন্য নোবেল প্রাইজ পাওয়ার সুযোগ আছে, ডেন্টিস্ট্রি থেকেও কিন্তু এরকম নোবেল প্রাইজ পাওয়ার সুযোগ আছে। এছাড়াও এফসিপিএস করার যে সাবজেক্টগুলো করা যায়, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি, যেটাকে রয়্যাল ডেন্টিস্ট্রি বলা হয়। তো এখানে অনেক সিরিয়াস কেসগুলো নিয়ে আলোচনা করা হয়। এবং ঢাকা মেডিকেল কলেজ থেকে, বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজ থেকে রোগী সাধারণত বাংলাদেশের কোনো জায়গায় রেফার করা হয় না। তো একমাত্র যদি কোনো জায়গায় রেফার করা হয় সেটা হচ্ছে ঢাকা ডেন্টাল কলেজ। তো ওইখানে চিকিৎসা, বিশেষ করে ডেন্টালের পেশেন্টগুলো ওইখানে গেলে, যাদের জ ফ্র্যাকচার বা এই জাতীয় পেশেন্ট গেলে, তারা জেনারেল ট্রিটমেন্ট দেওয়ার পরে ঢাকা মেডিকেল থেকে ঢাকা ডেন্টাল কলেজে পাঠিয়ে দেয়। তো সুতরাং এখানে এটাকে হেলা অবহেলা বা খুব সাধারণভাবে নেওয়ার কোনো সুযোগ নাই, এটা অনেক স্পেশালাইজড একটা সাবজেক্ট। এরপরে অর্থোডন্টিক্স, হ্যাঁ যেটা আঁকাবাঁকা দাঁত সোজা করার জন্য যে ট্রিটমেন্টটা, কনজারভেটিভ ডেন্টিস্ট্রি, এন্ডোডন্টিক্স, এছাড়া প্রস্থোডন্টিক্স এবং পেডিডন্টিক্স। তো এগুলো হচ্ছে মোটামুটি ক্লিনিক্যাল সাবজেক্ট। তো ওভারঅল যদি আমরা দেখি যে এখানে কিন্তু অনেক সুযোগ আছে, এখানে দেশে সরকারি চাকরির বাইরে এবং বিদেশেও এরকম অনেকগুলো সুযোগ আমরা দেখি। বিষয়ে কিছু প্রশ্ন এবং কিছু মন্তব্য নিয়ে কথা বলতে চাই, যে কোশ্চেনগুলো অনেকেরই মনে জাগে বা অনেকে এই বিষয় সম্বন্ধে জানতে চায় বা অনেকে এই বিষয়ে অনেক মন্তব্য করে আর কি। তো প্রথম যে কথাটা সেটা হচ্ছে, ডেন্টালে পড়াশোনা করার পর এই দাঁতের চিকিৎসার বাইরে অন্য কোনো চিকিৎসা আমরা দিতে পারবো কিনা। যেমন আমার ফ্যামিলি মেম্বার অসুস্থ হলো, বা একজন সাধারণ কোনো জ্বর ঠান্ডার ওষুধ বা অন্য কোনো সাধারণ কেসের ওষুধগুলো আমরা আসলে দিতে পারবো কিনা, বা যারা ডেন্টাল পড়ে এরা দিতে পারে কিনা। তো এটার উত্তর হচ্ছে, এটা আমি অলরেডি বলেছি এর আগে, যে ডেন্টাল এবং বিডিএস এবং এমবিবিএস এই দুইটার ক্ষেত্রে বেসিক যে নলেজগুলো দুইটা স্টুডেন্টদের ক্ষেত্রে অনেকটাই সেম। উভয়েরই স্পেশাল কিছু সাবজেক্ট আছে, অনেক সাবজেক্টের মিল আছে। তো বেসিক ওই সাবজেক্টগুলোর আলোকে, এছাড়া এই
এমনিতেই প্র্যাকটিস করতে গেলে মেডিসিন সার্জারি যেহেতু আমরা দেখলাম, ফার্মাকোলজি, জেনারেল ফার্মাকোলজি যেহেতু আমরা দেখলাম, সুতরাং এই জ্ঞানগুলোর আলোকে একজন বিডিএস ডক্টর খুব অনায়াসেই এই জেনারেল যে কেসগুলো, সেই জেনারেল কেসগুলোর ট্রিটমেন্ট তারা দিতে পারে, এতে কোনো সমস্যা নাই। সুতরাং এটা নিয়ে দুশ্চিন্তায় পড়ার কোনো সমস্যা কোনো সুযোগ নাই। দ্বিতীয়ত, প্রাইভেট হসপিটালগুলো ডেন্টাল ডাক্তারদের বেতন কম। আসলে প্রাইভেট হসপিটালগুলোতে শুধু ডেন্টাল ডাক্তারদের বেতন কম বিষয়টা এরকম না। সব ডক্টর, এমবিবিএস বা বিডিএস যে ডক্টরই হোক, শুরুর দিকে বেতনের যে স্কেল খুব কম বেশি না আর কি, কাছাকাছি বেতন। তো উভয়ের জন্য আসলে এই প্রাইভেট যে হসপিটালগুলো, এই প্রাইভেট হসপিটালগুলোতে কাজ করা একটা অভিশাপই বটে। তো এই ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, এমবিবিএস ডক্টরদের চাইতে বিডিএস ডক্টররা অনেকখানি এগিয়ে বা অনেকখানি সেফ জোনে তারা আছে, কারণ তারা নিজেদের মতো কাজ করতে পারে। ওকে, এরপরে যে বিষয়টা আসছে বিসিএসের সিট কম। এটা আসলে যদি আমরা একদিক দিয়ে কথাটা সত্য, আবার অন্য দিক দিয়ে বিবেচনা করলে এর আমরা ভিন্ন দিকটাও দেখতে পাই। যেমন প্রতি বছর দেখা যায় যে এমবিবিএস যে ডক্টর পাশ করে বের হয়, এর সংখ্যা কিন্তু অনেক, আর বিডিএসের ক্ষেত্রে সংখ্যাটা সীমিত, যার জন্য উভয়ের সিটের মধ্যে এমবিবিএসের সিট বেশি হলেও তাদের প্রতিযোগী ঠিক এমনিভাবে অনেক বেশি। বিডিএসের ক্ষেত্রে সিট কম হলেও এক্ষেত্রে প্রতিযোগীও কিন্তু কম। তবে হ্যাঁ, আনুপাতিক দিক দিয়েও দেখলে এমবিবিএসের চেয়ে বিসিএসের সিট কম, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তো এক্ষেত্রে আরেকটা বিষয় আমাদেরকে দেখতে হবে যে বিডিএসের ক্ষেত্রে কিন্তু অন্যান্য অপরচুনিটিসগুলো অনেক বেশি। নিজের মতো করে কাজ করা, চেম্বার করা, যেটা একজন এমবিবিএস ডক্টর কখনোই পাশ করার পরে সে চেম্বার দিতে পারবে না, কিন্তু একজন বিডিএস ডক্টর চাইলেই সে পাশ করার পরে চেম্বার দিতে পারে। তো এই দিকটা আমাদেরকে দেখতে হবে। দ্বিতীয়ত, রোগী কম। এটাও আসলে আমাদের দেশের যে পার্সপেক্টিভ, আর্থসামাজিক অবস্থায়, তো মানুষ দাঁতের বিষয়ে একটু কমই সচেতন, এটা অস্বীকার করারও কোনো সুযোগ নাই। কিন্তু এখানে একটা বিষয় উল্লেখ করি যে অন্যান্য ট্রিটমেন্টের সাথে ডেন্টাল ট্রিটমেন্টের মূল একটা পার্থক্য হচ্ছে যে ডেন্টাল ট্রিটমেন্ট অনেক বেশি ব্যয়বহুল, এবং এই ট্রিটমেন্টগুলো স্বাভাবিকভাবে অনেক দীর্ঘ সময় ব্যাপী হয়। তো যার জন্য রোগী যদিও কম হয়, কিন্তু আলটিমেটলি যে রোগী আসে তাদের কাছ থেকে যে আর্নিংয়ের যে সুযোগ, এটা কিন্তু কম থাকে না, কারণ এই ট্রিটমেন্ট প্রসিডিউরগুলো অনেক দীর্ঘ হয় এবং এই ট্রিটমেন্টগুলো এমনিতেই যথেষ্ট পরিমাণ ব্যয়বহুল হয়। এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে নেগেটিভ মাইন্ডসেট। বাংলাদেশের পার্সপেক্টিভে সাধারণ মানুষ, এমনকি অনেক শিক্ষিত লোকজনের ভিতরে এরকমভাবে এই ডেন্টাল শিক্ষা ব্যবস্থা বা ডেন্টাল নিয়ে ধারণা না থাকার কারণে এরকম নেগেটিভ মাইন্ডসেট বিদ্যমান। তবে এটা সময়ের সাথে সাথে অনেকটাই এরকমভাবে মানুষের মধ্যে সচেতনতা আসতেছে, এবং এটা এক সময় কেটে যাবে ইনশাল্লাহ, এটা নিঃসন্দেহে বলা যায়। তো আসলে পাশে লোকে কিছু বলে, এইদিকে তাকালে জীবনে কখনো উন্নতি করা সম্ভব না। তো সব কিছুকে ভুলে সামনে এগিয়ে যাওয়া উচিত। ওকে, এর বাইরে শেষ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এমবিবিএস ভার্সেস বিডিএস, আসলে কোনটা ভালো হবে। তো এখানে আসলে দুইটার মধ্যে তুলনা করার কোনো কিছু নাই, দুটাই একে অপরের এরকম পরিপূরক বলা যায়। কারণ দাঁত যেরকম শরীরে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গাণু, শরীরে অন্যান্য প্রতিটা অঙ্গাণুর গুরুত্বই সমান আসলে, যার জন্য এমবিবিএস এবং বিডিএস দুটাকে পরস্পর প্রতিপক্ষ না করে এরকম দুটাই মানুষের স্বাস্থ্যগত দিক এবং দুটার গুরুত্বই, এমবিবিএসের আন্ডারে যেরকম অনেক শাখা প্রশাখা আছে, সে শাখা প্রশাখাগুলো প্রতিটার গুরুত্ব যেমন বিডিএসের আন্ডারে শাখা প্রশাখা বা বিডিএসের গুরুত্বও ঠিক তেমনি, এখানে দুটাকে আলাদা করার সুযোগ নাই। আচ্ছা, এরপরে আমি ডেন্টাল বিষয়ে আরও কিছু তথ্য অ্যাড করতে চাই যে সারা বিশ্বে টপ 5 আপনি যদি প্রফেশন দেখেন, তার মধ্যে কিন্তু এই ডেন্টাল প্রফেশন বা বিডিএস ডক্টরদের একটা পজিশন আপনি দেখতে পাবেন। এর বাইরে যদি আমি বলি যে সারা বিশ্বের দুটা পেশা এরকমভাবে আছে যে পেশার পাশ করার পরই, পড়াশোনা কমপ্লিট করার পরই সেখানে কাজ করার সুযোগ আছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে আর্কিটেক্ট, আর একটা হচ্ছে এই ডেন্টাল বিডিএস আর কি ডিগ্রি, আর্কিটেকচার এবং হচ্ছে বিডিএস, এই দুটা। এর বাইরে আমরা যদি দেখি যে বাংলাদেশের ডেন্টাল শিক্ষা ব্যবস্থার মান কেমন, এখানে গর্বের সাথে বলতে হয় যে প্রতি বছর অন্যান্য ট্রিটমেন্টের জন্য রোগী না আসলেও এরকম ডেন্টাল ট্রিটমেন্টের জন্য প্রতি বছর বহির্বিশ্ব, উন্নত বিশ্ব যেমন ইউরোপ আমেরিকার যে কান্ট্রিগুলো, সেগুলো থেকে অনেক রোগী বাংলাদেশে আসে এবং তারা এখান থেকে ট্রিটমেন্ট নিয়ে যায়, এবং তাদের মতামত অনুযায়ী বাংলাদেশের ট্রিটমেন্টের মান অনেক ভালো। তো এখানে কস্টের একটা বিষয় আছে, কিন্তু তাদের কাছে কস্ট কোনো বিষয় না। যদি ট্রাস্ট তারা না পায়, তো কস্ট কম বেশি হলেও তারা সেখানেই ট্রিটমেন্ট করাতো, তাদের দেশে করাতো। মূলত এখানে বাংলাদেশের ডক্টররা তাদের এরকম ট্রাস্টটা গেইন করতে পেরেছে, যার জন্য তারা এরকম বহির্বিশ্বতে বাংলাদেশে আসে। এতে তাদের ট্রাস্ট অর্জন হয়, একইভাবে কস্ট ইফেক্টিভও হয় আর কি। তো যার জন্য এটাকে আসলে হেলা অবহেলা করার কোনো সুযোগ নাই। এখনও যাদের সামনে সুযোগ আছে যে এই বিডিএস ডিগ্রি অর্জন করার,
হ্যাঁ, তো তাদের আসলে এইদিকে আসা উচিত, বা বিডিএসকে ছোট করে দেখা বা খাটো করে দেখার কোনো সুযোগ নেই। তো আমি মোটামুটিভাবে আমার যতটুকু জানা এর আলোকে আর কি এই সার্বিক বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে আর কি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।